আমার মা নেই, তুমি তো আমার কখনো খোঁজ খবর নিলে না। তাহির মোল্লাও কাঁদো কাঁদো গলায় বলল, বোন আমার, তুই কেমন আছিস রে বোন? ভাইয়ের কথা তো তুই ভুলে গেছিস, এখন আর ভুলেও ভাইয়ের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করিস না। এত পাষাণ কি করে হলি রে বোন? সালমা খানও নিজেকে ছাড়িয়ে নিয়ে অবাক হয়ে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বিরক্তি ভাব নিয়ে বলল, এত বছর পর গরিবের ঘরে হাতির পাড়া, এটা তো অবিশ্বাস্য একটা বিষয়। বোন, তুই এভাবে আমাকে বলিস না, আমি তোর আপন বড় ভাই, তুই আমার আপন আদরের ছোট বোন। আপন আর আদর জিনিসটা তুমি বোঝো? তোমার মতো টাকার কুমিরের মুখে এমন কথা মানায় না। কেন এসেছো সেটা বলে চলে যাও। ফুফু, আমি তোমার একমাত্র ভাইজি, আমাকে তুমি এভাবে তাড়িয়ে দিতে পারবে? আমি এতদিন ভুল করেছি রে বোন, তোর সাথে অনেক অন্যায় করেছি, আমাদের তাড়িয়ে দিস না। চল বাসার ভেতরে চল, তোর ড্রয়িং রুমে বসে তোর সাথে দুটো সুখ দুঃখের কথা বলি। সালমা খানম আর কোনো কথা না বলে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে মিনহাজ পত্রিকা পড়ছিল। এমন সময় মা ও মামার সাথে রাফিকে প্রবেশ করতে দেখে চমকে উঠে দাঁড়িয়ে গেল। তাহির মোল্লা দৌড়ে গিয়ে ভাগ্নে মিনহাজকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, কেমন আছিস মামা? তুই তো এই বুড়ো মামার কথা ভুলে গেছিস, কোনো খোঁজ খবর রাখিস না। মিনহাজ মুচকি হেসে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, অবশেষে আপনি আমাকে চিনতে পেরেছেন। কেন চিনতে পারবে না? পানি যেমন দুভাগ করা যায় না, তেমনি রক্তের সম্পর্ক কখনোই আলাদা করা যায় না। বাহ, দারুণ দামি কথা শিখেছ রাফি। কিন্তু সেদিনের কথা মনে পড়ে, সেদিনও কিন্তু তোমার আর আমাদের মধ্যে রক্তের সম্পর্ক ছিল। তুমি কি ব্যবহারটা করেছিলে আমার আর আমার মায়ের সাথে, একটু মনে করে দেখো তো। বাসার ভেতরে প্রবেশ করতে রাফির সাথে সামনাসামনি দেখা হয়ে গেল সালমা খানম ও মিনহাজের। রাফিকে জড়িয়ে ধরতেই রাফি বিরক্তি ভাব নিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এটা কেমন কথা? আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? রাফির কথায় সালমা বেগম কিছুটা কষ্ট পেলেও নিজেকে সামলে নিয়ে স্বভাবসুলভ হাসি দিয়ে বলল, তুই আমার একমাত্র ভাইজি, তোকে জড়িয়ে ধরবো না তো কাকে জড়িয়ে ধরবো রে মা? কি ব্যবহার করছেন আপনি? আমাকে তুই তুই করে কেন বলছেন? সরুন তো সামনে থেকে, আমি বাইরে যাব। আপনাদের শরীর থেকে কেমন যেন একটা ভোটকা ভোটকা গন্ধ আসছে। মিনহাজ এমন কথা শুনে বলল, রাফি, আমরা কিন্তু তোমার পর কেউ নয়। তুমি দেশের বাইরে পড়াশোনা করেছো, নম্রতা ভদ্রতা কিছুই তো শেখনি। কি বললি তুই? আমি নম্রতা ভদ্রতা কিছুই জানি না? বের হয়ে এক্ষুনি বাসা থেকে। আম্মা চলো, আমরা মনে হয় ভুল করে ভুল মানুষের বাসায় ঢুকে পড়েছি। দাঁড়া, আমি একটু আমার ভাইয়ের কাছে জানতে চাইবো, সে তার মেয়েকে কোনো শিক্ষা দেয়নি কার সাথে কি ব্যবহার করতে হবে, তা কি সে জানে না? আপনি কাকে ভাই বলছেন? আমার বাবা তো আপনাকে বোন বলেই স্বীকার করে না। কথাটা শোনা মাত্র সালমা খানম চমকে উঠে বলল, কি বলছো তুমি? আমি যা বলছি সত্য বলছি। আব্বু ড্রয়িং রুমে বসা আছে, গিয়ে জিজ্ঞেস করুন, উত্তরটা পেয়ে যাবেন। বলেই বাসা থেকে বের হয়ে গেল। মিনহাজ চল, আমি আজ একটু তাহির মোল্লার কাছে জানতে চাইবো, সে কি সত্যি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে কিনা। বলেই ড্রয়িং রুমের দিকে চলে গেল। তাহির মোল্লা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। মিনহাজ ও সালমা খানম পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, রক্তের বাঁধন জানি ছিন্ন করা যায় না, কিন্তু তোমার মেয়ে রাফি আমাকে বলল তুমি নাকি আমাকে পরিচয় দিতে বিব্রত বোধ করো। তাহির মোল্লা মুচকি হেসে দাঁড়িয়ে বলল, তুই ছোটবেলা থেকে অনেক বোকা, এখনো দেখছি বোকায় আছিস। আমি এখন কোটি কোটি টাকার মালিক, তোর মতো গরিব একটা বিধবা নারীকে আমার কেন বোন হিসেবে পরিচয় দিতে হবে? তোকে তো অনেক আগেই বলেছি আমার বাসায় কম আসিস, তারপরও বেহায়ার মতো কেন এসেছিস? মিনহাজ বলল, কথাটা তিক্ত হলেও আপনি সত্য বলেছেন। আপনার মতো কোটিপতি ঘুষখোর দুর্নীতিবাজ মানুষের বোন আমার মা হতে পারে না। সরি, ভুল করে আমার মা আপনার বাসায় প্রবেশ করেছে। চলো মা, বাসায় চলো। তাহির মোল্লা রাগান্বিত হয়ে বলল, সালমা, তোর ছেলের এত বড় সাহস, আমাকে ঘুষখোর বলে, আমাকে দুর্নীতিবাজ বলে। আজকের মতো ক্ষমা করলাম, এরপর দ্বিতীয়বার যেন তোর ছেলে আমার সামনে আর কোনোদিনও না আসে। আমার মা আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিল, কিন্তু আমি আপনাকে ক্ষমা করিনি। আপনি আমার মায়ের সম্পত্তি ভোগ দখল করে খাচ্ছেন। সময় আসলে পই পই করে হিসাব বুঝে নিতে আসবো। চলো আম্মা। বলেই বাসা থেকে বের হয়ে গেল। আহা ভাগ্নে, রাফি ছোট মানুষ, ও ভুল করেছিল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই উচিত, কারণ আমরাই তো। ওর কথা না হয় বাদ দিলাম, কিন্তু আপনার ভুল করে কোন দৃষ্টিতে দেখবো? ভাগ্নে, কোনো দৃষ্টি দিয়ে দেখতে হবে না। এই যে হাতে আমার ব্যাগটা দেখো, এই ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছি। তোমার মায়ের যে জমিটা আমি বন্ধক করে খেতাম, ওই রকম জমি 100টা কিনতে পারে এই টাকা দিয়ে। আমার যখন হুঁশ ফিরে এসেছে, তখন আমি বুঝতে পেরেছি তোমাদের সাথে আমি অন্যায় করেছি, তাই তো এই টাকাগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। মিনহাজ হাসতে হাসতে বলল, হাই রে নাটক, আপনি তো ভালো অভিনয় করেন, সিনেমায় নামলে তো অস্কার পুরস্কার পেতেন। আম্মা, তুমি কি জানো তোমার ভাই যে এখন আমাদের বাসায় কেন এসেছে? কেন এসেছে বাবা? এই কথাটা বলার আগে তোমার ভাইকে সেই দিনটির কথা স্মরণ করিয়ে দিতে চায়, যেদিন আমি ভুলক্রমে তার অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। আমি জানতাম না তোমার ভাই আমার ইন্টারভিউ নেবে,
না জেনে তার অফিস কক্ষে প্রবেশ করলাম। তারপর মিনহাজকে দেখে তাহের মোল্লা চমকে উঠে দাঁড়িয়ে গিয়ে বলল, তুই আমার অফিসে এসেছিস কেন? আমি আপনার অফিসে ইন্টারভিউ দিতে এসেছিলাম। তাহের মোল্লা হাসতে হাসতে বলল, তুই এসেছিস ইন্টারভিউ দিতে? এখানে হাসির কি হলো? আমার যোগ্যতার ভিত্তিতে আমি চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে এসেছি, কারো হাসির পাত্র হতে আসিনি। আচ্ছা, তুই কি পারবি এই চাকরির জন্য 20 লক্ষ টাকা ঘুষ দিতে? কেন, যোগ্যতার বিচারে কি চাকরি হবে না, নাকি ঘুষের বিনিময়ে চাকরি হবে? ঘুষের বিনিময়ে চাকরি হবে। তোর কাছে টাকা থাকলে দে, তোর চাকরিটা পাকা হয়ে যাবে। তাহলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে লাভ কি, যদি আপনাদের মতো ঘুষখোরদের ঘুষ দিয়ে চাকরি পেতে হয়? মুখ সামলে কথা বল মিনহাজ। এই মুহূর্তে তুই আমার অফিস কক্ষ থেকে বের হয়ে যা, তা না হলে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। মিনহাজ আর কোনো কথা না বলে চুপচাপ অফিস কক্ষ থেকে বের হয়ে গেল। আমি তো বললাম আমি ভুল করেছি, এখন আমার অনুধাবন হয়েছে, তাই তো আমার রক্তের আত্মীয়র কাছে চলে এসেছি। সালমা, আমি মিনহাজের সাথে রাফির বিয়ে দিতে চাই। অসম্ভব, আমি কোনো দুর্নীতিবাজের মেয়েকে বিয়ে করতে চাই না। দেখেছিস সালমা, তোর বাসায় এসেছি বলে তোর ছেলে আমাকে অপমান করছে। আম্মা, তোমাকে একটু আগে একটা কথা বলেছিলাম, তোমার ভাই কেন আমাদের বাসায় এসেছে, কারণটা শুনলে তুমি অবাক হবে। তোমার ভাই দুর্নীতি করে।